বিপিএল টিকিট নিয়ে মহা অব্যবস্থাপনা বোর্ডের অনলাইনে বিক্রির অস্পষ্ট ঘোষণায় বিপাকে সমর্থকরা, ব্যর্থতার দায় স্বীকার বিসিবির। তারা আমাদেরকে বারবার 10 মিনিট 5 মিনিটের আশা দিতেছে, কিন্তু এই পর্যন্ত তাদের এখনো কোনো কথা আসতেছে না ভিতর থেকে। অতীত কর্মকাণ্ডের জন্যই নষ্ট হয়েছে বিপিএল এর ইমেজ, বললেন পাইলট। তামিমের ডাকে সাড়া দিয়ে বিপিএল খেলতে ঢাকায় শাহিন শাহ আফ্রিদি। দায়িত্ব গ্রহণের পর প্রথম টুর্নামেন্ট নিয়েই তোপের মুখে টেনিস ফেডারেশন। সূচি জটিলতায় মাঠে গড়ায়নি বিজয় দিবস টেনিস, দায় স্বীকার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। কাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএল এর 11তম আসর। তবে টুর্নামেন্টের আগের দিন টিকিট সংগ্রহ নিয়ে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। প্রথম দিনে ম্যাচের টিকিটের জন্য সকাল থেকে মিরপুর স্টেডিয়ামের সামনে ভিড় করেন অনেকেই, তবে কোনো টিকিট বুথ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দীর্ঘ সময় অপেক্ষার পরও বিসিবি থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানানোই উত্তেজনা বাড়তে থাকে। এর আগে বিসিবি সভাপতি জানিয়েছে, আমাদের দেশ বিপিএল খেলা, আমরা চাই আমাদের দেশের খেলা যেমনি শৃঙ্খলাভাবে হোক। আমরা টিকিট যেভাবে আগে শৃঙ্খলাভাবে পাইতাম, এখনো যেন আমরা শৃঙ্খলাভাবে টিকিট পাই, ওইটাই আমাদের দাবি। কাউন্টার যাও, এখানে টিকিট দিও 12টার পর টিকিট আশেপাশে সব কাউন্টার, যে কোনো কাউন্টার যাও, ঢাকার ভিতরে ব্যবস্থা আছে। মধুমতি ব্যাংকের থেকে টিকিট মধুমতি ব্যাংকের কাউন্টারে। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেখতে দেখতে সময় চলে এলো আসলে বাংলাদেশের ক্রিকেট দর্শকদের জন্য একটা রোমাঞ্চকর সময়। প্রতি বছর এই বিপিএল এর জন্য অপেক্ষা করেন অনেক দর্শকই। বিপিএল নিয়ে অনেক অভিযোগ আছে, উইকেট, টিকিট সবকিছু নিয়ে অনেক অভিযোগ থাকে, কিন্তু তারপরেও প্রতি বছর তারা বিপিএল এর জন্য অপেক্ষা করেন। দেশি বিদেশি ক্রিকেটাররা যারাই আসেন, ক্রিকেটারদের মান বা এই প্রতিযোগিতার মান নিয়ে অনেক প্রশ্ন থাকে, কিন্তু তারপরও যারা আসেন সবকিছু মিলিয়ে তাদের এই আসরটা নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ কাজ করে। এবারও রয়েছে খুব বড় বড় নাম আসেনি, তবে যারাই এসেছেন শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে যারাই এসেছেন বিভিন্ন দলে, কিংবা বেন কাটিং আছেন, থিসারা পেরেরা আছেন, এমন যারা বিদেশি আছেন বা দেশিরা যারা আছেন, তাদেরকে নিয়েই আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা স্বপ্ন দেখছেন ভালো একটা টুর্নামেন্ট হবে, এমনটাই তারা এক্সপেক্ট করছেন। এই মুহূর্তে আমরা সিলেট এবং খুলনা দলকে দেখছি প্র্যাকটিস করতে বিসিবির মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে। তারা প্র্যাকটিস করছেন। আজ শেষ দিনের মতো অনুশীলনে শেষবারের মতো আসলে তারা তাদের টিম কম্বিনেশন সহ সমস্ত পরিকল্পনা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে এবারের বিপিএলে দর্শকদের আসলে আগ্রহের জায়গা কিংবা তাদের এক্সপেকটেশনের জায়গা অনেক বেশি বলতে হবে, কারণ এখন একটা পরিবর্তিত সময়। প্রতিবার বিপিএল নিয়ে যেই ধরনের অভিযোগগুলো থাকে, এইবার সবকিছু অনেক সুশৃঙ্খলভাবে হবে এমন একটা প্রত্যাশা তারা করেছিলেন। সারা দেশেই আসলে পরিবর্তনের কথা বলা হচ্ছে, বিসিবিতেও পরিবর্তন এসেছে ম্যানেজমেন্টে, এবং আমরা দেখছি যে বিপিএল এর আগে বিভিন্ন ধরনের গ্রাফিতি ফুটিয়ে তোলা হচ্ছে। আসলে যেমন লেখা হয়েছে, বদলে দাও দেশকে, এগিয়ে যাও বাংলাদেশ, এমন বিভিন্ন দেয়াল লিখা আসলে আমরা দেখতে পাচ্ছি। এই জুলাই আগস্ট বিপ্লবের বিভিন্ন কথা বা সেই ধরনের একটা বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে টিকিট নিয়ে দর্শকদের মাঝে একটা ব্যাপক ক্ষোভ আমরা দেখতে পেয়েছি, কারণ এইটা খুব সুশৃঙ্খলভাবে এবার হয়নি, বিশৃঙ্খলা ছিল সকাল থেকেই আমরা দেখেছি। আসলে মূলত সমস্যাটা যেটা তৈরি হয়, বিসিবি সভাপতি এর আগে বলেছিলেন, ফারুক আহমেদ বলেছিলেন যে এবার বিপিএল এর সমস্ত টিকিটই অনলাইনে দেবেন তারা, এমন একটা চিন্তা ভাবনা করছেন, কিন্তু সেই চিন্তা ভাবনাটার যে চূড়ান্ত সিদ্ধান্ত সেইটা আসলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়নি, যার কারণে এটা যে অনলাইনে দেওয়ার পরিকল্পনা বিসিবির রয়েছে সেইটি দর্শকরা বুঝতে পারেননি, এই দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। এবং আজ সকাল থেকে অনেকে বলেছেন ভোর 4টা থেকে এসে বিসিবির সামনে প্রতিবারের মতো টুর্নামেন্ট বা বিপিএল দ্বিপাক্ষিক সিরিজের আগে যেভাবে তারা টিকিটের জন্য দাঁড়িয়ে থাকেন সেভাবে দাঁড়িয়েছিলেন, এবং শেষ পর্যন্ত টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। কেন কোনো বুথ নেই, টিকিট কাউন্টার নেই, সেইটা নিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিসিবির পক্ষ থেকে খুব সুস্পষ্টভাবে কোনো তথ্য দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে যখন উত্তেজনা বাড়তে থাকে, এক পর্যায়ে
পর্যায়ে এসে বিসিবি থেকে জানানো হয় শুধুমাত্র অনলাইনেই না, অনলাইনের পাশাপাশি মধুমতি ব্যাংকের 7টি শাখা থেকে, মিরপুর 11 সহ 7টি শাখা থেকে আসলে এই টিকিটগুলো আজ বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত এবং আগামীকাল 10টা থেকে এই টিকিটগুলো তারা ফিজিক্যালিও সংগ্রহ করতে পারবেন। কাল দুপুর 1:30টার সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তারা মাঠে নামবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। কিছুক্ষণ আগে দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ কথা বলেছেন, দল নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে থিসারা পেরেরাকে, তিনিও প্রেস কনফারেন্সে এসে কথা বলেছেন, দল নিয়ে তাদের উচ্চ আশার কথা জানিয়ে গেছেন। সব দলই আসলে তাদের দল নিয়ে বা টিম কম্বিনেশন নিয়ে শেষবারের মতো পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন। এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে বিপিএলের আগের দিনের দর্শক এবং দলগুলোর অনুশীলনের সবশেষ খবর। মাকসুম আলম খান যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন টিকিট নিয়ে যে দর্শকদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে তার তথ্য, এবং একই সঙ্গে জানাচ্ছিলেন কাল শুরু হচ্ছে বিপিএল এবং সেই বিপিএল শুরুর আগে কতটা প্রস্তুতি নিয়েছে ফ্র্যাঞ্চাইজগুলো তারও সবশেষ তথ্য। যাব পরে সংবাদে। বিপিএল এর আন্তর্জাতিক ইমেজ নষ্ট হয়ে গেছে অতীত কর্মকাণ্ডের জন্য, যে কারণে ভালো কোনো তারকা ক্রিকেটার আসেনি এবারের আসরে। বিসিবির বর্তমান কমিটি নানা উপায়ে উন্মাদনা তৈরি করার চেষ্টা করলেও বিপিএল নিয়ে আগ্রহ নেই স্থানীয় দর্শকদের। মন্তব্য সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। তবে আগামী আসর থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আসর আয়োজন করতে পারলে পরিস্থিতি বদলাবে বলে আশা তার। গুঞ্জন আছে বিসিবিতে দায়িত্বশীল পদ পেতে যাচ্ছেন পাইলট। জানালেন সুযোগ পেলে কাজ করতে চান ক্রিকেটের সাথে। আসর শেষ 10টা, শুরু হওয়ার অপেক্ষায় 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল। কিন্তু এত বছর পার করেও এখনো নিজেদের অবস্থান শক্ত করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। এখনো আশপাশে কোনো লিগ চললে তারকা ক্রিকেটারদের দেখা পাওয়া যায় না বিপিএলে। বাংলাদেশের চেয়ে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা কিংবা আরব আমিরাতকেই প্রাধান্য দেন সবাই। যার কারণ খুঁজতে গেলে দেখা যাবে বিগত বোর্ড কর্তাদের অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অসঙ্গতি, ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকভাবে না দেয়া সহ নানা অভিযোগে অভিযুক্ত বিপিএল। আর এজন্যই বিদেশি তারকাদের অপছন্দের শীর্ষে বিসিবি আয়োজিত এই টুর্নামেন্ট। বিদেশিদের পাশাপাশি দেশেও খুব একটা হাইপ নেই বিপিএল নিয়ে। সরকারের সহযোগিতায় বিসিবি ভিন্ন ভিন্ন উপায়ে চেষ্টা করে গেলেও মোটা দাগে সফলতা নেই বললেই চলে। মূলত তারকাদের অভাব এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে নিজেদের অঞ্চলের সংযোগ খুঁজে না পাওয়ায় স্থানীয় দর্শকদের এই আসন নিয়ে খুব একটা উন্মাদনা দেখা যায় না বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রিসেন্টলি 3-4-5 বছরে আমার কাছে মনে হয় বিপিএলটা নিচের দিকে ডেট্রয়েট করেছে, ইমেজটা নষ্ট করে ফেলছে, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কাছে ইমেজটা নষ্ট হয়ে গেছে। রাতারাতি এই বছরে যে আপনি বিপিএলকে ম্যাচ সাকার করে ফেলবেন তা না, বাট আমার মনে হয় চেষ্টা করছে বিসিবি যে নতুন করে মেসেজ দেওয়া বিপিএলে যে আমরা নতুন করে করতে যাচ্ছি। তবে এখনই হতাশ হতে রাজি নন পাইলট। তার বিশ্বাস হোম অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করে সব বিভাগীয় শহরে খেলাগুলোকে ছড়িয়ে দিতে পারলে আবেদন বাড়বে বিপিএল এর। এই বছর যদি কমিটমেন্টগুলো ভালো থাকে, প্লেয়ারদের সাথে টিমের কমিটমেন্ট, মাঠের সবকিছু প্রোডাকশন সবকিছু যদি ভালো হয়, বিপিএল কে প্রমোট করতে হলে আপনাকে হোম অ্যাওয়ে করতে হবে। রাজশাহী, খুলনাকে খুলনার ভেন্যু দিতে হবে। রংপুরে যেহেতু আপনার মাঠ নাই, স্টেডিয়াম নাই, বগুড়াতে তাদের অল্টারনেট ভেন্যু করে দিতে পারে রংপুরের ভেন্যুটা, রাজশাহীতে রাজশাহীর ভেন্যু। সব জায়গায় যদি ডিভিশন ওয়াইজ যদি ভেন্যুগুলো হয়ে যায়, ডিভিশন টিম, তাহলে কিন্তু আপনি হিউজ ক্রাউড পাবেন। ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিসিবির নবগঠিত একটি কার্যকরী কমিটিতে থাকছে খালেদ মাসুদ পাইলটের নাম। তবে জাতীয় দল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেই কমিটির দায়িত্ব পাওয়া নিয়ে কোনো মন্তব্য না করলেও সুযোগ পেলে নিজের যে পরিকল্পনা আছে বেশ কিছু তা জানাতে ভুললেন না সাবেক ক্যাপ্টেন। আমাদের এই বয়সটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা খেলাধুলা করছি, এখন হচ্ছে আমাদের দেবার সময়। তো চেষ্টা করবো যদি সুযোগ আছে, অপরচুনিটি আসে, একদম পুরো আমার ব্রেনের মধ্যে আমার এক্সপিরিয়েন্স কি বলে সমস্ত কিছু প্ল্যান করে সবাইকে নিয়েই চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করা, যেগুলো আমাদের ইয়াং জেনারেশনের জন্য কাজে লাগে। বিসিবির শেষ নির্বাচনে রাজশাহী থেকে নির্বাচন করলেও সে দফায় জিততে পারেননি খালেদ মাসুদ পাইলট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ভিন্ন এক দ্বৈরথের অপেক্ষায় বিপিএল। চট্টগ্রাম কিংসের মেন্টর শাহিদ আফ্রিদি আর বরিশালের জার্সিতে মাঠ মাতাবেন শাহিন শাহ আফ্রিদি। যদিও এই দ্বৈরথ বেশ উপভোগ করবেন শাহিন। বাংলাদেশের পেস বিপ্লবে বিস্ময় ছড়ল এই পাকিস্তান গতি তারকার কণ্ঠে। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে জানান নিজের মুগ্ধতার কথা। সাউদার্ন আর্মির হয়ে রাখতে চান অবদান। 6 ফিট 6 ইঞ্চির দীর্ঘকায় গড়ন, তর্কাতীতভাবেই এবারের বিপিএল এর সবচাইতে বড় তারকা হোম অফ ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদি। অথচ এই মুহূর্তে তার খেলার কথা ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে, কিন্তু পাকিস্তানের গণমাধ্যমের দাবি বিশ্রাম নয়, অবাধ্য হওয়ারই শাস্তি পাচ্ছেন এই গতি তারকা। তবে আখেরে তাতে লাভ হয়েছে ফরচুন বরিশালের। ঢাকায় আসার 12 ঘন্টা না পেরোতেই অনুশীলনে শাহিন আফ্রিদি।
তামিমের চাওয়াতেই সাউদার্ন আর্মিতে যোগ দেয়া। মিরপুরে যতক্ষণ ছিলেন সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন এই পাকিস্তানি পেসার। তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ভিন্ন কিছু। Can we just questioning for the Bangladesh league right now? For last 2-3 years I miss, and this year I had the time and Tamim bhai called me for this team and I was really excited and looking forward. নেটে বল হাতে আগুনে আফ্রিদি। বাংলাদেশের পেস বিপ্লবের খবর জানা তারও। তার দলেই যে আছেন রিপন শহীদুলরা, নাহিদ তাসকিনকে নিয়ে ঝরল প্রশংসা। A good bowling unit, Taskin, I can say he's leading bowler for Bangladesh, and the young bowler Rana, he's bowled really well and he had a pace, tall guy. So I think for Bangladesh future there was many bowlers to come, and for them just for groom them and play for red ball cricket, because when you play red ball cricket you can improve more. এবারের বিপিএল ভিন্ন এক কারণে বিশেষ শাহিন শাহ আফ্রিদির কাছে। চট্টগ্রামের মিন্টর যে তারই শ্বশুর বুমবুম আফ্রিদি, তাই তো শ্বশুর আর জামাতার মাঝে প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষা। We play badminton each other, so and for me it's good thing he's not playing, so we're not like facing each other in the ground. So he's a mentor and I hope the Bangladeshi youth and young cricketer will learn a lot from him. এখন পর্যন্ত 5 ম্যাচের জন্য আফ্রিদির সঙ্গে চুক্তি বরিশালের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তা বাড়তে পারে 10 ম্যাচ পর্যন্ত। সংবাদ সম্মেলন শেষ করেও তাই দু একটা বাংলা বলার চেষ্টা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 7 বছরের ট্রফি খরা কাটাতে এবার ভিন্ন পথে হাঁটবে রংপুর রাইডার্স। তারকা বিদেশিদের পেছনে না ছুটে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বাজিমাতের লক্ষ্য বিপিএল এর অন্যতম পেশাদার এই ফ্র্যাঞ্চাইজিটির। স্কোয়াড নিয়ে খুশি থাকলেও হেড কোচ মিকি আর্থারের মাথা ব্যথার নাম তারকা খচিত ফরচুন বরিশাল। তবে ফরেন রিক্রুটরা মানিয়ে নিলে রংপুরকেও হারানো কঠিন হবে বিশ্বাস প্রোটিয়া কোচের। নিজেদের ভেন্যুতে অনুশীলনের বিলাসিতা কেবলই রংপুর রাইডার্সের। বিপিএলে পেশাদারিত্বের মাইল ফলক স্থাপন করেও ক্যাবিনেটে ট্রফি মাত্র একটা, সেটাও এসেছে 7 বছর আগে মাশরাফির নেতৃত্বে। শিরোপা না পেলেও রাইডার্সের জার্সি গায়ে প্রতি মৌসুমেই বিপিএল মাতাচ্ছেন বড় সব নাম। তবে এবার কৌশল বদলেছে এই ফ্র্যাঞ্চাইজি। বিদেশি তারকা নয়, বরং রাইডার্সদের আস্থা লোকাল ক্রিকেটারে। যদিও মাথা ব্যথার কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। Having your local players perform, I think that's the key. You're playing with 7 local players every time, so having your local players perform gives you an advantage. But you know, all the other teams are good. I mean, Boroshal look outstanding. They've got a lot of good overseas players and a lot of good local players. Almost the national team. Almost the national team. অক্টোবরে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া মিকি আর্থার এরই মধ্যে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগের শিরোপা। সুহানদের সক্ষমতা জানেন, শিষ্যদের কাছে প্রত্যাশা পরিকল্পনা বাস্তবায়নের। I know these players. I've worked with these players. I know that we've got enough talent to, if we play to the best of our ability, we're going to be very hard to beat. And all our primary focus is in now is to get to the last 4. টুর্নামেন্টের শুরুতে সৌম্য সরকারকে পাবে না রাইডার্স, যদিও ওপেনিং স্লট পূরণে আছে হেলস, টেলর, অতলরা। তবে রংপুরের তুরুপের তাস হতে পারেন আজিজুল হক তামিম। যুব দলের অধিনায়কে মুগ্ধ প্রোটিয়া এই কোচ। সবশেষ আসরে কোয়ালিফায়ার পর্বে কাটা পড়ে রংপুর, এর আগে গ্রুপ পর্ব। নতুন আসরে নতুন শুরুর লক্ষ্য দলটার, আর তা করতে ফাইনালে ওঠার বিকল্প নেই সোহানদের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলের দল নিয়ে আশাবাদী দুর্বার রাজশাহীর ক্রিকেটার জিসান আলম। এনসিএল টি20 পারফরমেন্স ধরে রাখতে চান বিপিএলও। প্রথম ম্যাচের প্রতিপক্ষ রংপুরকে নিয়েও আছে বিশেষ পরিকল্পনা। অন্যদিকে পূর্ণ লোকাল স্কোয়াড নিয়ে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। টোক দিয়েছেন বিদেশিরা। ইংলিশ ক্রিকেটার স্টিফেন এসকোনাজির পরিকল্পনা পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তোলা। ড্রাফটের পর দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী বলে অনেক ক্রিকেট ভক্তই ট্রল করেছে। অবশ্য বলবেই বা না কেন, ড্রাফট থেকে যে তারা ক্রিকেটার নিয়েছিল মাত্র 13 জন। পরবর্তীতে বিদেশি রিক্রুট মিলিয়ে 19 ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে পদ্মাপাড়ের দলটি।
অনূর্ধ্ব-19 ক্রিকেট দল থেকে উঠে আসা জিসান আলম আলোচিত এনসিএল টি20 দিয়ে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছেন। আসন্ন বিপিএলে মাঠ মাতাবেন রাজশাহীর জার্সিতে এই ক্রিকেটার আশাবাদী নিজের দল নিয়ে। তাসকিন, বিজয়, আকবর আলীদের সঙ্গে জিসানদের সংমিশ্রণে দারুণ কিছুর প্রত্যাশা। আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে, ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছি, ইয়াসির রাব্বি ভাই আছে, আকবর ভাই আছে, স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশানুরূপ আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো আছে। দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা। টি20তে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারব। একই মাঠে অনুশীলনে ঢাকা ক্যাপিটালস স্কোয়াডে যোগ দিয়েছেন লিটন দাস। আগের দিন ছিলেন মুস্তাফিজ, এদিন অবশ্য মিলন মেলায় মাতলেন ক্রিকেটাররা। একই মাঠে বিভিন্ন দল অনুশীলন করায় খোশ গল্পের সুযোগ পেলেন শান্ত, দুই তামিম, লিটন, মুস্তাফিজ, শাহিন শাহ আফ্রিদিরা। প্রথমবারের মতো রাজধানীর ফ্র্যাঞ্চাইজির অনুশীলনে বিদেশি ক্রিকেটার ইংলিশ স্টিফেন এসকানাজি, আফগান আমির হামজা ও ফরমানুল্লাহ শফিরা। বিপিএল খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছেন এসকানাজি। উপমহাদেশের লিগে খেলতে পেরে উচ্ছ্বসিত এই বিদেশি ভালো কিছু করে নজরে আসতে চান ইংলিশ টিম ম্যানেজমেন্টের। তবে সবার আগে ঢাকার হয়ে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলে দেওয়ার পরিকল্পনা। সবার শুরুতে আমি একজন টিম ম্যান হতে চাই। অনেক তরুণ ক্রিকেটার আছেন, তাদের হেল্প করতে চাই। বিদেশি ক্রিকেটারদের কাছে টিমের প্রত্যাশা থাকে যেন দ্রুত রান করে দিতে পারি। আমিও তাই করার চেষ্টা করব। 30 বা 40 যে রানই করতে পারি, চাইবো দ্রুত রান তুলে দিতে। রাজধানীর টিমে খেলা সত্যি গর্বের। আমি মিরপুরে খেলার জন্য মুখিয়ে আছি। ভালো একটা শুরু হবে আশা করি। বিপিএলে প্রথমবার হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোটেও নতুন মুখ নন এসকানাজি। সম্প্রতি নেপাল প্রিমিয়ার লিগেও কাঠমান্ডুর হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বছর জুড়ে দেশের ফুটবল ছিল আলোচনার কেন্দ্রে। সাফল্যের গল্পের সঙ্গে ব্যর্থতা আর হতাশার গল্পও আছে অনেক। ইতিহাস গড়ে নারী ফুটবলারদের সাফের শিরোপা ধরে রাখা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সি গায়ে তোলা বয়স ভিত্তিকে 3 শিরোপা। এসবের পাশাপাশি কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের শাসনামলের অবসান। নতুন সভাপতি তাবিথ আওয়ালের দায়িত্ব গ্রহণ ছিল বছরের আলোচিত ঘটনা। কেমন ছিল দেশের ফুটবলে 2024 সাল, দেখব এবারের প্রতিবেদনে। দেশের ফুটবলে বহু অপ্রাপ্তির মধ্যেও পূর্ণতার গল্প বাংলার মেয়েদের দ্বিতীয়বারের মতো সাফ জয়। 2022-এ নেপালের দশরথ রঙ্গশালায় ঐতিহাসিক অর্জনের পর এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শিরোপা ধরে রাখা। ফেডারেশনের অর্থ সংকটে 9 মাস আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে পারেনি দলটা। নানা প্রতিবন্ধকতা সঙ্গী করেই আবারও সাফের মিশন লাল সবুজের সামনে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব ছিল খবরের শিরোনামে। তারপরও ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতে ছাদ খোলা বাসে করে দেশে ফেরে বাংলার জয়ী তারা। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. বছরের শেষে প্রাপ্তির খবর মিলেছে আরও একটা। লাল সবুজের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। জটিলতার কমতি ছিল না বাংলাদেশের জার্সিতে হামজার খেলা নিয়ে। লাল সবুজের পাসপোর্ট সহ বাফুফের সঙ্গে সব ধরনের কার্যক্রম ভালোভাবে এগোলেও ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে মেলেনি গ্রিন সিগন্যাল। সেখানে বড় বাধা হয়ে দাঁড়ায় ইংলিশ ফুটবলে হামজার বয়সভিত্তিক দলে খেলার বিষয়টি। তারপর বেশ কিছুদিন শঙ্কার পর হঠাৎই ঘোষণা লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই হামজার। আর তাতেই দেশের ফুটবল দেখছে নতুন দিনের আলো। 2025-এ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ দিয়ে হয়তো মাঠ মাতাবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের শাসনামলের অবসান। 2008-এ বাফুফে সভাপতির চেয়ারে বসেন সালাউদ্দিন। 4 মেয়াদে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করে নানা অপকর্ম আর রাজনীতিকরণ করে গেছেন তিনি, যেখানে সাফল্যের গল্পের চেয়ে হতাশার গল্পই ভুরি ভুরি। বেশ কয়েকবার ইলেকশনের ঘোষণা দিলেও এরপর হঠাৎই সালাউদ্দিনের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত। আর তারপরে স্পটলাইটে আসেন তাবিথ আওয়াল। বাফুফে নির্বাচনে আলোচনার জন্ম দেন আরেকটি নাম, ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিনের মনোনয়ন ক্রয়, জমা, এরপর প্রত্যাহার। এসব নানা নাটকীয়তায় ইলেকশন পায় ভিন্ন মাত্রা। শেষ হয় বাফুফে কাঙ্ক্ষিত নির্বাচন। অবসান হয় সালাউদ্দিন আমলের। দেশের ফুটবল প্রবেশ করে তাবিথ আওয়াল যুগে।
শুধু নারী সাফ জয়ই নয়, বয়স ভিত্তিক পর্যায়েও শিরোপার দেখা মিলেছে এবছর। বছরের শুরুতে ঢাকায় বসে সাফ অনূর্ধ্ব 20-এর আসর। দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলার মেয়েরা। রোমাঞ্চকর সেই ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারিত সময় ও টাই ব্রেকারেও খেলা হয় ড্র। ম্যাচ কমিশনার টাই ব্রেকার অব্যাহত না রেখে আকস্মিক টস করেন। ম্যাচের সিদ্ধান্ত মানতে না পারায় বাকবিতণ্ডা, আর তারপর মাঠ ছেড়ে চলে যায় ভারত দল। শেষ পর্যন্ত যৌথ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ভারত। গুনলেও পরিবর্তন নেই বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলে। চলতি বছর 8টি ম্যাচ খেললেও মোটে 2 ম্যাচে জয়ের দেখা পায় বাংলাদেশ। ভুটান আর মালদ্বীপের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচে জয় ছাড়া বলার মতো আর কোনো সাফল্যই নেই লাল সবুজ বাহিনীর। ছিল বিশ্বকাপ বাছাইয়েও ভরাডুবির গল্প। 4 ম্যাচে মাঠে নেমে সবকটিতে হারে লাল সবুজ। কোনো গোলের দেখাও পায়নি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। গেল বছর দেশের ফুটবল কলঙ্কিত হয় বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের দুর্নীতিকাণ্ডে, যার রেশ ছিল চলতি বছরও। ফিফার নিষেধাজ্ঞায় থাকা সোহাগ আবেদন করেছিলেন সাজার মেয়াদ কমানোর। তা তো হয়নি, উল্টো সেই মেয়াদ আরও বাড়ায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে শাস্তির খড়গ নেমে আসে বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদের উপর। এরই ধারাবাহিকতায় বহিষ্কার করা হয় এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত বাফুফের বেশ কয়েকজন স্টাফকেও। তাজিন খন্দকার, সময় সংবাদ। গ্রহণের পর প্রথম টুর্নামেন্ট আয়োজন নিয়ে তোপের মুখে বাংলাদেশ টেনিস ফেডারেশন। ফিক্সচার ড্র জটিলতায় টুর্নামেন্টের উদ্বোধনের দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার সিনিয়র খেলোয়াড়দের ম্যাচ। নিজেদের ভুল স্বীকার করে নির্ধারিত সময়ের মধ্যে টুর্নামেন্ট শেষ করা নিয়ে আশাবাদী ফেডারেশন। এইরকম ভাবে যে ড্র হয় আমি জানি না, তাদের পছন্দ মতন করে আর কি ড্রটা করা হয়েছে। অলমোস্ট 2টা দিন আমরা আসলে খেলতে পারি নাই। অ্যাডহক কমিটির অধীনে প্রথম টুর্নামেন্ট আয়োজন নিয়েই বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার উদ্বোধনের একদিন পর সিনিয়র খেলোয়াড়দের ফিক্সচার ড্র নিয়ে তোপের মুখে পড়ে বিটিএফ। এবারের টুর্নামেন্টে গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে নতুন নিয়মে ড্র পরিচালনা করা হয়, যা মেনে নেয়নি সিনিয়র টেনিস খেলোয়াড়রা। এ নিয়ে অভিযোগ জানায় তারা। এতে শনিবার সকালে তাদের কোর্টে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। এরপর একরকম বাধ্য হয়ে শেষ পর্যন্ত আগের নিয়মে করা হয় ড্র। এতে টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও সিনিয়রদের খেলা মাঠে গড়ায়নি। এছাড়া ন্যাশনাল র্যাঙ্কিং পদ্ধতি নিয়েও অভিযোগ খেলোয়াড়দের। ন্যাশনাল টুর্নামেন্ট বেস করে তারা ড্র করে নাই। তারা যে কোনোভাবে মানে তাদের হয়তো নিজস্ব প্লেয়ারদের র্যাঙ্ক দেওয়ার জন্য তাদের পছন্দ মতন করে আর কি ড্রটা করা হয়েছে। দ্বিতীয়বার তারা ড্র করছে এবং ড্র করে সেই আমরা যেটাভাবে বলেছিলাম তারা সেইভাবেই করে আসছে। আমার হোল টেনিস লাইফে আমি কখনো দেখিনি বা কখনো এইরকমভাবে যে ড্র হয় আমি জানি না। খেলোয়াড়ি জীবন বলেন, কোচিং পেশা আমরা এই প্রথমেই দেখতে পেলাম যে এই এত বছরের লাইফে কোনো একটা ন্যাশনাল টুর্নামেন্টের মেন্সের ড্র হওয়ার পরে সেই ড্রটাকে আবার চেঞ্জ করতে হয়েছে। আবার দুপুরে ড্র করা হয়েছে, সেই ড্র শেষ হতে বিকাল হয়ে গিয়েছে। তো আজকের দিনটাও আমাদের চলে গেল। অলমোস্ট 2টা দিন আমরা আসলে খেলতে পারি নাই। সিনিয়রদের ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হলেও দিনভর চলেছে জুনিয়রদের ম্যাচ। অবশ্য টুর্নামেন্টে সিনিয়র খেলোয়াড়দের ম্যাচ নিয়ে নিজেদের ভুল অকপটে স্বীকার করেন টুর্নামেন্ট আয়োজক। আমরা একটু সিডিংসে ভুল করে ফেলছি, সেই জন্য আমাদের একটু মানে ড্রটা রিড্র করা লাগছে। তো এটা প্লেয়ারদের যেই ইচ্ছা ছিল যে এইভাবে করা উচিত, এইভাবে করলে ভালো হতো, তো পরে আমরা সিটিংস অলরেডি আমাদের যেহেতু ভুল হয়ে গেছে আমরা এটা আবার ঠিক করে দিচ্ছি। 114 জন পার্টিসিপেন্ট আমার মেন্সে, এটা আমাদের একটা প্রচণ্ড চাপের মধ্যে আমাদের করতে হয়েছে, বুঝছেন। ভুলটা কিন্তু আসলে এই জন্যই হয়ে গেছে। সিনিয়রদের ম্যাচ শুরু হতে বিলম্ব হলেও নির্ধারিত সময়ের মধ্যেই টুর্নামেন্ট শেষ করা নিয়ে আশাবাদী টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক। এরকম ছোট টুর্নামেন্ট তো অনেক সময় অল্প সময়ের মধ্যে শেষ করা যায়, এটা কোনো অসুবিধা হবে না। আর এটা তো আমার একেবারে গ্র্যান্ড স্ল্যাম না যে আমার দিনে 2টা ম্যাচ খেলতে পারবো না, ওরকম তো সিচুয়েশন না। এটা কোনো অসুবিধা হবে না। আমরা আশাবাদীতে 6 দিনে এটা ভালো মতো সুন্দর মতনই শেষ করা যাবে। জাতীয় টেনিস কমপ্লেক্সে 3 জানুয়ারি পর্যন্ত চলবে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। রিফাতুল ইসলাম মিরন। আবারও স্বাগত খেলার সময়। রাজশাহীতে সাবেক ক্রিকেটারদের নিয়ে চলা মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে ব্যাট করে রাজশাহী চ্যালেঞ্জার্স 20 ওভারে 8 উইকেট হারিয়ে 181 রান করে। জবাবে কিংস 11 সিল্ক সিটি অব সব উইকেট হারিয়ে 19 ওভারে 153 রান করে 28 রানের জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রাজশাহী চ্যালেঞ্জার্স। লিগ পদ্ধতিতে 2 গ্রুপে 12টি দল এবারে টুর্নামেন্টে অংশ নেয়। ফরমার ক্রিকেটার অব রাজশাহী FCR এর আয়োজনে এই টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
আমাদের অনেক পরিকল্পনা আছে, যেমন আমরা ইয়াংদের জন্য টুর্নামেন্ট করতে চাই, করে আসি বিগত অনেক দিন যাবত। এবছর মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট করব এবং তাদের মাধ্যমে ফুটবলারদের মাধ্যমে পুরাতন প্লেয়ারদের মাধ্যমে ইয়াংদের জন্য ফুটবল টুর্নামেন্ট। তো অনেক ধরনের পরিকল্পনা আছে। যত সমস্ত মাঠ যেগুলো পরিত্যক্ত আছে, এই সব পরিত্যক্ত মাঠগুলোকে আমরা চেষ্টা করছি যে আমাদের এফসিএল এর মাধ্যমে সব পড়ে থাকা মাঠগুলোকে আবার ঠিক করা। 21তম জাতীয় তাইকোয়ান্দো প্রতিযোগিতার পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর সিনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। জুনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। জুনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। 2 দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট 605 জন নারী ও পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তারা আমাদেরকে বারবার 10 মিনিট 5 মিনিটের আশা দিতেছে। যে কোনো কাউন্টারে যাও, টাকা ব্যবস্থা আছে। বিপিএল টিকিট নিয়ে মহা অব্যবস্থাপনা বোর্ডের অনলাইনে বিক্রির অস্পষ্ট ঘোষণায় বিপাকের সমর্থকরা, ব্যর্থতার দায় স্বীকার বিসিবি। দায়িত্ব গ্রহণের পর প্রথম টুর্নামেন্ট নিয়েই তোপের মুখে টেনিস ফেডারেশন। সূচি জটিলতায় মাঠে গড়ায়নি বিজয় দিবস টেনিস, দায় স্বীকার। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।